হামজা সুমিতরা এশিয়া কাপ খেলতে পারছে না, সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তবে 22 বছর পর নিজেদের ঘরে ইন্ডিয়াকে হারিয়েছে বাংলাদেশ। এটা সম্ভবত রিসেন্ট পাস্ট কেন বলছি, 20 বছর আগে থেকেই বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের একটা অংশ। ছেলেরা খেলতে পারছে না, তবে বাংলাদেশের নারী ফুটবল দল ঠিকই এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে। এই আসছে মার্চে বাংলাদেশ নারী ফুটবল দল অস্ট্রেলিয়াতে খেলবে এশিয়ান কাপ। একই সাথে আন্ডার 17 দলটার দারুণ সুযোগ তৈরি হয়েছিল সরাসরি এশিয়ান কাপে খেলার। প্রথম 3 ম্যাচে 20 গোল করার পরে চায়নার কাছে ম্যাচটা হেরে সেই সুযোগটা হাতছাড়া হয়েছে। তবে বাংলাদেশ ফুটবলের নবজাগরণ বা রেসিরেকশন বা উত্থান, যেটাই বলি না কেন, সেটা কিন্তু হয়েছে। আর ফুটবল জ্বরে কাঁপছে গোটা বাংলাদেশ। বাঙালির হৃদয়ে ফুটবলটা এভাবে গাঁথা ছিল, শুধু দরকার ছিল একটা নকের, একটা পোকের, সেই কাজটা হয়ে গেছে। সবাইকে স্বাগত জানাচ্ছি এনিগমা স্পোর্টসে। হাসান মাদি আপনাদের সাথে আছি। আজকে 2 জন না 3 জন মানুষ নিয়ে বসেছি। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার আবু ফয়সাল ভাই। ফয়সাল ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের সাথে আছেন দ্য এভারগ্রিন বিপ্লব ভট্টাচার্য, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার, সাবেক লেজেন্ডারি গোলকিপার, কোচ, স্ট্রাইকার হিসেবে নাকি খেলেছেন। আমাকে যিনি বলেছেন তিনি আমার পাশে আছেন ইমরুল সুমন ভাই সিনিয়র সাংবাদিক আমাদের স্পোর্টস অঙ্গনের। সুমন ভাই, আপনাকেও স্বাগত। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই আলোচনায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। সুমন ভাই, বিপ্লব ভাই এবং ফয়সাল ভাই আমাদের সাথে আছেন। ফয়সাল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আপনি 3 জনের মধ্যে সিনিয়র, স্লাইডলি সিনিয়র আর কি। ফয়সাল ভাই, আপনি বাংলাদেশ ফুটবলের এই যে নবজাগরণটা দেখছেন, আপনারা বাংলাদেশ ফুটবলের একটা পিভোটাল রোল প্লে করেছেন। সোনালী যুগ এবং বাংলাদেশ ফুটবলের আস্তে আস্তে নিচের দিকে নেমে যাওয়ার সময়টার মাঝামাঝি জায়গায় আপনারা এখন আবার নতুন করে একটা হামজা চৌধুরীর নামে বাংলাদেশ ফুটবল নতুন করে জেগে উঠেছে। কেমন লাগে? হ্যাঁ, বাংলাদেশ ফুটবলের যে এখন হামজা সামিত আমাদের সাথে জয়েন করছে প্রবাসী খেলোয়াড় হিসেবে, এটার ব্যাপারেও অনেক বাধাবিঘ্ন ছিল, কিন্তু তারপরেও এখানে ওরা জয়েন করার পর আমাদের ফুটবলে একটা নব উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দর্শকদের মধ্যে একটা আলাদাভাবে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মোটামুটি ধরা গেলে একটা জোয়ারের সৃষ্টি হয়েছে আর কি, শুরু হয়েছে। তো এখান থেকে এই জিনিসটা আমরা কাজে লাগায় আমরা পরবর্তী ধাপে যেতে পারি, সারা বাংলাদেশে ফুটবল ছড়া দিতে পারি। শুধু স্টেডিয়ামে, ন্যাশনাল টিমের খেলা নিয়ে শুধু ব্যস্ত থাকলে হবে না। কিন্তু আমাদের সময় যখন আমরা খেলছিলাম তখন আমরা হয়তো শেষ গ্রুপ ছিলাম, যে ফুটবল জোয়ারটা যখন স্তীমিত হয়ে যায় আমরা শেষ গ্রুপ ছিলাম। তারপরে দেখা গেল যে একটু সমস্যা হয়েছিল, দর্শক খরায় ভুগছিল। এখন তারপরে হামজা চৌধুরী আর সামিসন যখন আসলো তখন দেখা গেলো দৃশ্যপটটা চেঞ্জ হয়ে গেল। তো এই জিনিসটা আমি মনে করি বাংলাদেশের ফুটবল যে কর্তারা আছেন তারা যদি কাজে লাগে, সারা বাংলাদেশে ফুটবল জোয়ার সৃষ্টি করে, শুধু ঢাকায় না, ন্যাশনাল টিম নিয়ে ব্যস্ত না থেকে এখন প্রতিটা জেলায় আপনি মনে করেন যে ফুটবল খেলা চালু করা, ফুটবল লিগ চালু করা, আন্ডার যেসব এইগুলো আছে, বয়সভিত্তিক দলগুলো আছে, এগুলো যদি আবার রিফাইন করা, এগুলো যদি করতে পারে তাহলে দেখা গেলো সারা বাংলাদেশের ফুটবল একটা অরিজিনাল, যেটা প্রকৃত জোয়ার সৃষ্টি হবে আর কি। ওই জোয়ারটার জন্যই দেখা গেলো বিভিন্ন প্লেয়ার কোয়ান্টিটি বেড়ে যাবে। তখন বাংলাদেশের ফুটবল তখন আর খেলোয়াড় সংকটে পড়বে না, তা বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে আশা করি আমি। এক্স্যাক্টলি। এই যেখানে ফয়সাল ভাই শেষ করলেন যে জেলায় লিগ, বয়স ভিত্তিক ফুটবল, যেগুলো হচ্ছে বেসিক্যালি পাইপলাইন আমরা বলি, যে আমাদের এই পাইপলাইনগুলো ঠিক থাকলে বা ফুটবল স্ট্রাকচারটা ঠিক থাকলে ন্যাশনাল টিমে সেই সাপ্লাইটা পাওয়া যাবে। বেসিক্যালি এখন ফুটবলটা তো ডিপেন্ড করছে হামজা, সমিত, ফাহমিদুল বা কিউবা মিচেল, আরও যারা বিট শেখের নাম শুনছি, আরও কয়েকজন ফুটবলার যারা কিনা পাইপলাইনে আছেন, তারা সবাই প্রবাসী বাংলাদেশি। হয় তাদের বাবা বাংলাদেশি অথবা মা বাংলাদেশি, আর সামথিং কোনো না কোনোভাবে বাংলাদেশের সাথে তাদের সংযোগটা আছে। এবার ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি অন্ততপক্ষে 4টা দেশ, কেপ ভার্দের মতো দেশ আছে, হাইতির মতো দেশ আছে, এই দেশগুলাও তাদের অরিজিনাল ফুটবলের বাইরে প্রবাসী ফুটবলার দিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে। এর মধ্যে ডাচ ফুটবলারদের সংখ্যাই বেশি। এটা ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস হচ্ছে। বিপ্লব ভাই, সেই জায়গা থেকে আমি যদি একটু প্রশ্নটা করি যে হ্যাঁ, প্রবাসী ফুটবলাররা আমাদের ফুটবলটাকে আবার নবজাগরণের জায়গায় নিয়ে এসছে, কিন্তু এটাই কি সমাধান? ধন্যবাদ। আসলে হাসান মাহাদি ভাই এত সুন্দর করে প্রশ্নটা করেছেন। আমার কাছে যেটা মনে হয়, আমরা প্রবাসী বলি, আমি এই জায়গায় স্টপ করব, কারণ তারা বাংলাদেশি, আমাদের ভাই, হয়তো বড় হয়েছে দেশের বাইরে, একটা
ওদের ফুটবল কেরিয়ার যদি দেখেন একদম মোস্ট প্রফেশনালি ওরা শুরু করেছে, যেটা আমরা আমাদের বাংলাদেশে এই সিস্টেমে আমরা কখনো চিন্তা করিনি। সো এখন ওরা বিশ্বের অনেক ভালো ভালো জায়গায় খেলছে। আমাদের প্রবাসী যদি আপনারা বলেন যে প্রবাসী, আমাদের বাংলাদেশি ভাইরা যারা বিশ্বের প্রত্যেকটা প্রান্তরে পড়ে আছে, ভালো ভালো লেভেলে খেলছে, লিগে খেলছে, তো তাদেরকে যদি আমরা স্কাউটিং করে আনার সুযোগ থাকে, সেটা নিয়ে কিন্তু আমাদের ফুটবল ফেডারেশন কাজ করছে। আপনি দেখেন বিগত 1 বছর আগে যখন তাবিদ আউলের নেতৃত্বে নতুন কমিটি আসলো, এর আগে থেকে কিন্তু হামজার ব্যাপারে কাজগুলো এগিয়ে রেখেছিল। আসার পর সবার আগে একটা প্রেসিডেন্ট কি করেছেন, উনি সবার আগে লন্ডনে উড়ে গেছেন, কারণ ওনার চিন্তা ছিল যে বাংলাদেশে ফুটবল জোয়ারটা আবার ফিরিয়ে আনতে হবে, তার জন্য একটা ব্র্যান্ড প্রয়োজন। তার একটা পারফেক্ট প্ল্যাটফর্ম ছিল, কারণ হামজা এত বড় ব্র্যান্ডের একটা খেলোয়াড় আমাদের দেশের, যে ইংল্যান্ডের মতো জায়গায় খেলে, তাকে যখন আমরা আনবো তখন বাংলাদেশের ফুটবল জাগরণটা আবার শুরু হবে। দেখেন আমরা একটা সময় আমাদের জেনারেশন যাওয়ার পর কিন্তু আমরা কোয়ালিটি ফুল প্লেয়ার পাচ্ছিলাম না, আইকনিক প্লেয়ার, কাদের দেখে মাঠে আসবে প্লেয়ার। সো আমাদের প্রেসিডেন্ট কিন্তু সেটা করেছে তাবিদ আউল, আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য। উনি সব কাজ ফেলে কিন্তু এই চিন্তা করেছেন আমি সুমিত হামজার মতো খেলোয়াড় যদি আনি তাহলে বাংলাদেশের মানুষ আবারও ফুটবলের মুখী হবে। সো আমার মনে হয় যে আমাদের অনেক ভালো মানের প্লেয়ার আছে বাইরে, যাদেরকে যদি আমরা বাংলাদেশের সাথে বাংলাদেশ জাতীয় দলে জার্সি পরিয়ে আবার খেলানোর সুযোগ থাকে, বাংলাদেশের ফুটবল জাগবে। কিন্তু পাশাপাশি আমার করতে হবে কি, এখন আমাদের একাডেমিক লেভেল নিয়ে কথা হচ্ছে। এই একাডেমিক লেভেলটা কিন্তু আমরা 2021-22-এ যখন আমি জাতীয় দল এবং একাডেমিতে কাজ করেছি, মেয়েদের ফুটবল নিয়েও কাজ করেছি, তখন থেকে কিন্তু শুরু হয়েছে। তো আমাদের একাডেমি আছে, আমরা শামসুল হুদা একাডেমিতে রেখে করাচ্ছি, শামসুল হুদা একাডেমির মতো একটা একাডেমি আছে ফুটবলে। সো সুযোগগুলো ভালো আছে, আমাদের যে কোয়ালিটি প্লেয়ার আছে, যারা ভবিষ্যতে আমরা হামজা, সুমিত, জায়ানদের মতো লেভেলের, জামাল ভুঁইয়া এবং পাশাপাশি রাকিবদের এখন যে কোয়ালিটিফুল ফুটবল খেলছে, আরও ভালো প্লেয়ার আমরা তৈরি করতে পারবো। প্রয়োজন শুধু তাদেরকে ভালোভাবে নার্সিং করা, সুযোগ সুবিধাগুলো ভালোভাবে দেওয়া, তাহলে কিন্তু আবার অদূর ভবিষ্যতে এই যে যারা এখন বিশ্বকাপ খেলছে কম জনগোষ্ঠীর দেশ হয়েও, আমরা পারবো না কেন? এক্স্যাক্টলি বিপ্লব দা যেটা বলেছেন সুমন ভাই, যে আমরা এইবার ওয়ার্ল্ড কাপে দেখছি অন্ততপক্ষে 3টা দেশ, 4টা দেশ একটু অফ ট্র্যাক। যেমন উজবেকিস্তান, সে কখনো প্রবাসী ফুটবলারদের দিকে যায় নাই, একদম নিজেরা হোমগ্রোন প্রোডাক্ট দিয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে। আবার হাইতি, কুরাসাও কিংবা কেপ ভার্দে, তারা তাদের মানে অরিজিন খুঁজে এনে তারপরে তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার মতো বিশাল ব্যাপারটা ঘটিয়ে ফেলেছে। এই যে হামজা সুমিতদের বাংলাদেশ টিমের ইনক্লুশনটা, এইটা তো একটা শর্ট টার্ম সলিউশন মনে করি আমরা, কিন্তু এরকম প্লেয়ার বাংলাদেশের ড্রেসিং রুমে আসা এবং বাংলাদেশ ফুটবল জাগরণে এইটা মানে সুদূর প্রসারী প্রভাবটা কি হতে পারে? আমি যদি ফুটবলের কথা চিন্তা করি, আমার কিন্তু চিন্তা করতে হবে ওয়ার্ল্ড ফুটবল নিয়ে। আমি যদি বিশ্বকাপ ফুটবলের দিকে তাকাই, আমি ফ্রান্স টিমটার দিকে দেখি, জার্মানির টিমটার দিকে দেখি, ইংল্যান্ড টিমটার দিকে দেখি, এখানে কারা খেলছে? জিনেদিন জিদানের অরিজিন কোথায়? আলজেরিয়া। এখন যদি আমি বলি যে জার্মানির বেশ কিছু প্লেয়ার আছে, তাদের অরিজিন কোথায়? তারা কিন্তু বাইবোর্ন জার্মানি না, তারা জার্মান নাগরিক। না না, অনেকেই বাইবোর্ন জার্মান, তাদের বাবা অথবা মা অথবা দাদার কেউ একজন আসলে করিম বেনজামা, তার অরিজিন কোথায়? এদের কিন্তু দেখা গেল যে ফুটবলের কিছু নিয়ম আছে বা ক্রিকেটেরও কিছু নিয়ম আছে, একটা ন্যাশনাল টিমে খেলতে গেলে কিছু ক্রাইটেরিয়া লাগে, সেটা প্রবাসী হোক বা ওই দেশে অবস্থান করা নাগরিকই হোক। এখন একটা ভালো করতে গেলে আজকে যদি ফ্রান্স টিমটার দিকে দেখি, আমি ফ্রান্সের কয়টা লোক অরিজিন ফ্রান্সের, ওরা কিন্তু বাইরে থেকে এসে ফ্রান্সের নাগরিক হয়েছে, ওই ক্যাটাগরিতে ফ্রান্স টিমটাতে খেলতেছে। কেউ কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি, ফ্রান্সের সবচেয়ে বেস্ট টিম আমার দৃষ্টিতে ছিল মিশেল প্লাতিনির আমলের টিমটা, যে টিমটাতে জার্টিগানা, মিশেল প্লাতিনির মতো প্লেয়ার ছিলেন, কিন্তু ওই টিমটা কিন্তু সাফল্য পায় নাই। কেন? ওই সময় কিন্তু ফ্রান্স কখনো বাইরের প্লেয়ার নিত না, কিন্তু বর্তমানে তাদের প্রয়োজনে জিদানের মতো লোক ওরা নিছে এবং তাকে নিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতছে। শুনবে এইখানে একটা ব্যাপার আছে, কারণ হচ্ছে আপনি যেমন দেখেন যে আর্জেন্টিনা টিমে খেলেছেন একসময় এলপিপিতে, আই মিন গঞ্জালো হিগুয়েইন। গঞ্জালো হিগুয়েইনের জন্ম কিন্তু ফ্রান্সে, কিন্তু খেলেছে আর্জেন্টিনার জার্সিতে। আবার আপনি বোয়েটিং ব্রাদার্সের কথা যদি বলেন, কেভিন প্রিন্স বোয়েটাং এবং আরেক বোয়েটাং, ওর নাম ভুলে গেলাম, এক ভাই কিন্তু ঠিকই জার্মান টিমে খেলেছে, আরেক ভাই আবার গিয়ে আপনার ক্যামেরুন টিমে খেলেছে। আবার লিওনেল মেসির কথা যদি চিন্তা করেন, যে তিনি স্পেনের নাগরিকত্ব পেয়েছেন, স্পেনে খেলতে পারতেন, কিন্তু খেলেছেন আর্জেন্টিনার হয়ে। এরকম পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফুটবল সার্কিটটা আসলে এইভাবে ছড়িয়ে গেছে। জিনেদিন জিদানের জন্ম কিন্তু ফ্রান্সে, কিন্তু তার
বাবা মার বাপ, তার দাদার অরিজিন হচ্ছে আলজেরিয়া। আবার আপনি কারিম বেনজেমার কথা তো বলেছেন, আমি যদি মেসুদ ওজিলের কথা বলি টার্কিশ অরিজিন। এরকম ফ্রান্স টিম অন্ততপক্ষে 10 জন আছেন যাদের অরিজিন হয় আফ্রিকা, ম্যাক্সিমাম আফ্রিকান বেশি। এখানেই তো একটা কথা যে আমরা হামজা চৌধুরী আনছি, হামজা চৌধুরীর অরিজিন কোথায়? ওর বাবা কিন্তু ক্যারিবিয়ান, ওর মা কিন্তু বাংলাদেশি। হ্যাঁ, এখন যে কোনোভাবে ওর একটা যোগাযোগ আছে বাংলাদেশ, আমরা ওটাই আনছি। এর আগে কিন্তু ব্র্যান্ডিং হয়েছে কাকে দিয়ে? এর আগে কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভুঁইয়াকে দিয়ে ব্র্যান্ডিং হয়েছে। ও কিন্তু অরিজিন যেখানে হোক বাংলাদেশে একটা লিঙ্ক আছে, ওই হিসাবে আসছে। হ্যাঁ, এখন শামিদ সোমরা আসতেছে বা অন্য যারা আসতেছে। তবে শামিদ সোমরার জন্ম এবার বাংলাদেশে, ও একদম অরিজিন বাংলাদেশে। এখন ধরেন আমার যে কোনো যদি আমরা বলি যে একটা সময় ক্রিকেটও এরকম হয়েছিল, আরব আমিরাত কিন্তু টোটাল পাকিস্তান এবং ইন্ডিয়ান প্লেয়ার এখনো তাই, ওমানও তাই, ওমানও করতেছে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে সারা ওয়ার্ল্ডে যে প্র্যাকটিসটা চলে আসছে, সেটা ফুটবল হোক ক্রিকেট হোক, একটা টিম ভালো করতে গেলে যে জিনিসটা লাগে সেই জিনিসটার দিকে সবাই যাচ্ছে। এবং আমরা কিন্তু যেই কাজটা করছি হামজা চৌধুরীর এনে আমরা কিন্তু 20-25 বছর আগের যে ফুটবলের ক্রেজ এটা ফেরত আনছি। তবে আমার যেটা মনে হয় হামজা চৌধুরী একটা ব্র্যান্ডিং হয়েছে, ঠিক আছে, এখন দর্শকরা মাঠে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু লোকাল খেলাটা চালু করতে হবে। লোকাল খেলাটা আপনি যদি ধরেন বাংলাদেশের মেয়েদের ফুটবলটা খুব ভালো করতেছে, কিন্তু ঢাকায় বা বাংলাদেশে মেয়েদের কোনো ফুটবল টুর্নামেন্ট নাই, কোনো লিগ নাই। আপনার যদি লিগ না থাকে, টুর্নামেন্ট না থাকে, আপনার ন্যাশনাল টিমের জন্য হয়তো 30 জন খুঁজে পাবেন, কিন্তু 300 জন তো পাবেন না। রাইট, ওদের ক্যারিয়ারটা কি? আপনি ফুটবল ফেডারেশনের টাকা দিয়ে তো ওদের চালাইতে পারবেন না সারা জীবন। সেটা যদি হয়, আপনার যদি প্লেয়ার বেশি হয়, আপনি কিন্তু ওইখান থেকে ভালো প্লেয়ার খুঁজতে পারবেন। প্লেয়ার বেশি না হলে তো আপনার খোঁজার অপশনটা নাই। আপনি যদি দেখেন ঢাকার ধানমন্ডি মাঠটা এখন একটা শেখ জামাল মাঠ নামে পরিচিত, কিন্তু ধানমন্ডিতে এত বড় একটা মাঠ, আবাহনীর এত বড় একটা মাঠ, আপনি বলেন তো ধানমন্ডি এলাকার কয়টা ছেলে আজকে ফুটবল বা ক্রিকেটার হইতে পারছে? হইতে পারে নাই। আস্তে আস্তে কিন্তু ঢাকার বাইরের থেকে। তা ঢাকায় যতগুলি মাঠ আছে, এই মাঠগুলিতে এখন দেখেন আমাদের বাচ্চারা খেলার সুযোগ পাচ্ছে না, কারণ বিভিন্ন জায়গায় মাঠগুলি ব্যবহার হয়ে যাচ্ছে, ব্যবহার করার মতো সুযোগ নাই। কিন্তু অনেকেই কিন্তু মনে করতেছে যে বাচ্চাদের খেলাতে আনার দরকার হয়, সেই কারণে দেখবেন ঢাকার আশেপাশে অনেকগুলি জায়গায় অ্যাস্ট্রোটার্ফের মাঠ হচ্ছে, ওখানে ভাড়া দিয়ে কিন্তু বাচ্চারা খেলতেছে। বাবা মারা তাদের বাচ্চাদের পাঠাচ্ছে ওখানে টাকার বিনিময়ে খেলা শিখাইতে, কিন্তু এরা যে শিখাইতে পাঠাচ্ছে এদের কিন্তু প্লেয়ার হওয়ার টার্গেট না, বডিটা ফিটনেস রাখার টার্গেট। কিন্তু আমরা যে একটা সময় পাইওনিয়ার ফুটবলটা হইতো ঢাকায়, সারা ঢাকার সব ছেলেরা তো খেলতো, ঢাকার বাইরের লোকজনও আসতো, 3য় বিভাগের ফুটবলটাও হইতো, 2nd ডিভিশন হইতো। আর যদি আমি বলি বাংলাদেশের বেস্ট একটা সময় জনপ্রিয় ছিল ফয়সাল ভাই বা বিপ্লব ভাইরা যখন খেলছে, বা এর আগে মুন্না ভাইরা যখন খেলছে, কায়সার আহমেদের সময় ঢাকা লিগটা জনপ্রিয় ছিল। ঢাকা লিগটা জনপ্রিয় ছিল, ঢাকার সবাই কিন্তু এই ঢাকা লিগটার উপর ডিপেন্ড করেই প্লেয়ার হয়েছে। ওই সময় চট্টগ্রাম লিগও খুব জনপ্রিয় ছিল, খুলনা লিগও জনপ্রিয় ছিল। একটা ফুটবলার যখন 3টা লিগ খেলতে পারতো, তাদের কিন্তু একটা ইনকামের রাস্তা ভালো ছিল। ঢাকা লিগটা বন্ধ করে ফুটবল ফেডারেশন নিটল টাটা জাতীয় লিগটা করলো, ওইটাও খুব জনপ্রিয়। যদিও নামটা জাতীয় লিগ দিচ্ছে, কিন্তু ওটা টুর্নামেন্ট বেসিস খেলাটা হইতো, বিভিন্ন ভেন্যুতে হইতো, 7 দিন করে খেলা হইতো। আমরাও কিন্তু সব সাংবাদিকরা কাভার করতে যেতাম। ধরেন রংপুরে হইলো 7 দিন, আমরা কিন্তু সবাই ঢাকা থেকে যেতাম। ঢাকা থেকে যখন একটা সাংবাদিক ওই এলাকায় যেত, অটোমেটিক নিউজগুলি বড় হইতো, এক্স্যাক্টলি স্পোর্টসের পেজে নিউজ বড় হইতো, ওই এলাকার স্পোর্টস নিয়ে রিপোর্টিং হইতো। কিন্তু এখন যে জাতীয় লিগটা বা পেশাদার লিগটা যেটা হচ্ছে, একদিন একটা খেলা হয়, একদিন একটা খেলার জন্য তো আপনার অফিস বেয়ার করবেন আপনাকে কক্সবাজার পাঠাইতে, একদিন খেলার জন্য তো আপনি কুমিল্লায় পাঠাবে না। দেখা যাচ্ছে ওইখানকার লোকাল রিপোর্টাররা নিউজটা করতেছে, শুধু ম্যাচ রিপোর্টটা করে দিচ্ছে, আদার্স কোনো রিপোর্ট হচ্ছে না। মানে ফুটবলের যে জাগরণটা কিন্তু আমাদের দেখা গেল ফুটবল ফেডারেশনই এটা নষ্ট করছে। আমি একটু সুমন ভাই আপনার কাছ থেকে আবার একটু ফয়সাল ভাইয়ের কাছে যাই। ফয়সাল ভাই, সুমন ভাই একদম মানে রিয়েলিটি বলেছে, বাস্তবতা বলেছে। আমি একটু সামনে তাকাই যে আমাদের আন্ডার 17 দলটা প্রথম 3টা ম্যাচ এক্সিডিংলি ওয়েল ফুটবল খেলেছে, তারপরে একটা ম্যাচ চায়না খুবই শক্তিশালী। আমাদের এইজ গ্রুপ বরাবরের মতোই বড়দের তুলনায় ভালো করছিল। আপনি এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের যে স্ট্রাকচার, বাংলাদেশ ফুটবল যেই পথে আছে, আপনি কি মনে করেন যে আমরা একটু এগিয়েছি, আমরা কি আরেকটু আগাবো, নাকি আরও কিছু জিনিসের দরকার বাংলাদেশ ফুটবলকে সামনে নিয়ে যাওয়ার জন্য?
আন্ডার 17 চায়নার সাথে যখন 4 গোল খেলো তখনই তার প্রকৃত চিত্রটা, বাংলাদেশের প্রকৃত চিত্রটা বোঝা গেছে যে একাডেমিক লেভেলে বাংলাদেশ কোন জায়গায় আছে আর কি। এখন আমরা জানি যে প্রো লেভেলে আমরা কিছু পড়াশোনা করছি আর কি। প্রতিটা ক্লাবে, প্রফেশনাল প্রতিটা ক্লাবে আপনার মিনিমাম 8 থেকে 10টা আপনার বয়সভিত্তিক টিম থাকা দরকার। সেখান থেকে কিন্তু প্রোডাক্ট হয়, আপনার প্লেয়ার প্রোডাক্ট হয়। কিন্তু আমাদের দেশের ক্লাবগুলোর অবস্থা দেখেন না, কারোরই কোনো নামমাত্র। এখন যদি ক্লাব যদি প্রোডাক্ট না করে ন্যাশনাল টিম কিছু করতে পারবে না। এখন ন্যাশনাল টিমে যদি আপনি মনে করেন যে আমি বলতেছি না ভালো উদ্যোগ, বাট ফার্মের মুরগির মতো যে লালন পালনের মতো যদি আপনি কিছু প্লেয়ার এনে যদি বাইরে করতে চায়, ভালো রেজাল্ট করতে চায়, সম্পূর্ণ এটা দিবাস্বপ্ন ছাড়া কিছু না। এখন চায়নার সাথে জিততে গেলে আপনি মনে করেন যে চায়নার মতো আপনার যে প্রফেশনাল কাঠামোটা আছে ওর মতো হতে হবে। তো হতে গেলে প্রতিটা টিমে আপনার সেরকমভাবে আপনার আর্থিক সলভেন্সি থাকতে হবে, তারপর আবার জাস্ট প্রফেশনাল কাঠামো, বয়সভিত্তিক দল থাকতে হবে, এবং এখান থেকে প্লেয়ার আসতে হবে। অটোমেটিক্যালি তখন চায়নার সাথে ফাইট দেওয়া যাবে। তো আমাদের যে প্রকৃত চিত্রটা এখান থেকে বোঝা গেছে যে আমরা হয়তো পূর্ব তিমুর, শ্রীলঙ্কাকে 5 গোলে হারাইছি, বা ওই যে ব্রুনাই, তারাও হয়তো শৌখিন ফুটবল খেলেছে, আমরা করেছি, কিন্তু এটাতে কিন্তু চিত্র না। আমাদের প্রকৃত চিত্রটা হলো চায়নার সাথে আমরা 4 গোলে হারছি। তো আমাদের লেভেলটা কোথায় আছে? তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের প্রতিটা ক্লাব যদি প্রফেশনাল লেভেলে আগায় যায় এবং সেভাবে যদি আপনার ফুটবল ট্রিটমেন্ট করে, প্রতিটা ক্লাব থেকে যদি প্লেয়ার প্রডিউস করে বা প্রোডাক্ট করে, তাহলে অবশ্যই বাংলাদেশের ফুটবল অনেক ভালো কোয়ালিটি প্লেয়ার পাবে। তখন আর চিন্তা করতে হবে না। আর এই জন্যই ফুটবল জোয়ারটা দরকার। আর জোয়ারের জন্যই হয়তো দেখা গেলো তারা উদ্যোগ নেবে, প্রত্যেকটা ক্লাবে স্পন্সর আসবে, এটা আসবে। তো এখন যেহেতু একটু ছায়া দেখা গেছে আপনার প্রবাসী ফুটবলার আনার ব্যাপারে, কিন্তু তারপরে আপনার প্রবাসী ফুটবলের প্রতি এত ডিপেন্ড হওয়া যাবে না। তা এখন প্রবাসী ফুটবলার কি আসলে আমরা আমাদের যে লোকাল ফুটবলার আছে, লোকাল ফুটবলারকে দিয়ে যদি আমরা একটা টিম বানাই, ন্যাশনাল টিম বানাই, এটাকে জাস্ট 90 থেকে 100% এগিয়ে নেবে প্রবাসী ফুটবলাররা, তাদের কোয়ালিটি সম্পন্ন ফুটবলার। আমরা যদি সবগুলি প্রবাসী ফুটবলার নিই তাহলে এটা ভুল ধারণা। আমাদের 90% প্লেয়ার থাকতে হবে, আমাদের লোকাল প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার থাকতে হবে। সেটা আসবে আপনার বিভিন্ন ক্লাব থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন লিগ থেকে। আর বাকি 10% হবে আপনার প্রবাসী কোয়ালিটি প্লেয়ার, লাইক হামজা, সামিদ, হ্যাঁ, আরও অনেক আছে, যেমন আরও আসতেছে আর কি। তাহলে আমাদের ফুটবলটা তখন একটা লেভেলে যাওয়ার এবং লেভেলে ফাইট করার মতো একটা আশা করা যায়। আদারওয়াইজ আমরা যে কোনো জায়গায় যাবো, দেখা গেল আমরা মন খারাপ করে চলে আসবো, হেরে চলে আসবো, এরকম। আর ব্যাপারটা অনেক আর্থিক সামর্থ্যের ব্যাপার আছে, এখানে প্রচুর ইনভেস্ট করতে হবে। আপনি মনে করেন যে সরকার থেকে যদি আমরা হেল্প না পাই, আমি মালয়েশিয়াতে গেছিলাম, আপনি মনে করেন যে প্রফেশনাল ইস্যুর জন্য, প্রো লাইসেন্স করার জন্য, একটা ক্লাব স্টাডি করার জন্য। এখানে প্রতিটা ক্লাবের 7টা থেকে 8টা বয়সভিত্তিক দল ছিল, এবং ওগুলো আমি ভিজিট করছি, ওগুলো এবং সব সার্ভে করছি। এবং সেই সাথে KJRN নামের সরকারি তরফ থেকে প্রতিটা ক্লাবে আবার এক্সট্রা আর 5টা টিম প্রোভাইড করছে। তাহলে এক একটা ক্লাবের 13টা করে আপনার একাডেমি বয়সভিত্তিক দল আছে। সেখান থেকে প্লেয়ার বের হবে না কেন? সেখান থেকে প্লেয়ার আবার ভালো ভালো প্লেয়ার এনে আবার ন্যাশনাল পর্যায়ে ওদের একাডেমিতে ভর্তি করায়। তাহলে মালয়েশিয়া যদি এই কাজ করতে পারে, কত বড় মানে এবং মজার বিষয় হচ্ছে মালয়েশিয়ার ফুটবল স্ট্রাকচার এত সুন্দর হওয়ার পরেও মালয়েশিয়া কিন্তু এবার প্রচুর প্রবাসী ফুটবলার নিয়ে তারা এশিয়ান বাছাই বেশ ভালো ফুটবল খেলেছে। আমি বলছিলাম যে না, ওই যে 90 থেকে 10% এর যে কোয়ালিটির পার্থক্যটা ওইটা তৈরি করে দিচ্ছে, কিন্তু ফুল আবার ওদের উপর ডিপেন্ড করা যাবে না। কত আর পাবেন আপনি? একটু বিপ্লবদার কাছে যাই। বিপ্লবদা, আপনি বাংলাদেশ নারী ফুটবল দলকে কোচিং করিয়েছেন। এখনো পর্যন্ত যদি সাফল্যের বিচার করি, তাহলে এই দলটা সবচাইতে সাকসেসফুল টিম যারা কিনা এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। অস্ট্রেলিয়াতে হবে, আমি একদম ইন্ট্রোতে বলেছিলাম, এশিয়ান কাপে নিশ্চয়ই মানে বাছাই পর্বের মতন ব্যাপার হবে না। রিয়েল সিনারিওটা বাংলাদেশ ফুটবলের আমরা দেখব। 2টা ম্যাচ আমরা খেলেছি মালয়েশিয়ার সাথে এবং আজারবাইজানের সাথে। এই 2টা ম্যাচ দেখে আপনার কাছে কি মনে হয়েছে? আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, ওদের কাছ থেকে আমি খুব কাছে থেকে দেখেছি যখন ওদের গ্রোয়িং আপ হচ্ছে। সো বিশেষ করে বেশ কিছু খেলোয়াড় এখন যারা জাতীয় দলে খেলছে। সো 2021-22 আমি 2টা বছর ওদের সাথে ছিলাম গোলকিপার কোচ হিসাবে রূপনাথের সাথে। সো এখানে আমি বেশ কোয়ালিটিফুল প্লেয়ার দেখছি। তাদের যদি ফাউন্ডেশনটা দেখেন, তাদের শুরু হয়েছে 2017-18 থেকে। এখানে অনেক সিনিয়র খেলোয়াড়রা এখন দলে নাই, কিন্তু এরপরের কিন্তু যে জেনারেশনটা, তাদের অনেককে আমি দেখেছি, তাদের লাইফ স্টাইল, তারা কষ্ট কত করেছে, যে একটা জায়গায় একটা লেভেলে যেতে হলে যে আমাদের মেয়েরা কত কষ্ট করেছে, সেটা কিন্তু আমি 2 বছর কাছে থেকে দেখেছি। ভোর 4টায় যেতাম, 5টা থেকে তাদের 7:30 পর্যন্ত ট্রেনিং থাকতো, গ্যাপ থাকতো, জিম থাকতো, আবার বিকেলবেলা আপনার ওদের মেডিটেশন ছিল,
এবং সন্ধ্যার পর ক্লাস ছিল, এইভাবে প্রত্যেকটা দিন তাদের এক একটা দিন। এবং ফ্রাইডেতে যদি বলি, আমাদের এই মেয়েরা ফ্রাইডেতেও তাদের ছুটি ছিল না, জাস্ট রিকভারি সেশন ছিল, একটু গসিপিং করতো, কিন্তু তাদের অ্যাক্টিভিটিসগুলো চলতো। তো এই মেয়েরা আজকে এই লেভেলে আসার পিছনে কিন্তু অনেক কষ্টের একটা লাইফ ছিল। সো আমি খুব কাছে থেকে দেখা এই কষ্টের লাইফটা মেয়েরা করেছে, জি আমাদের পুরুষ ফুটবল টিম কেন করে নাই? দেখুন, এই যে মেয়েদের একটা বাইন্ডিং যদি আমি বলি, তারা কিন্তু একটা জায়গায় রেখে তাদেরকে করতে হতো, একটা জায়গায় থাকতো, একটা জায়গায় খেত পড়তো। কারণ মেয়েদেরকে তো আমরা মানে সচরাচর কোথাও বাইরে ছেড়ে দেওয়া যায় না, সেফটির ব্যাপার আছে। সেফটির ব্যাপারের জন্য। তো ছেলেদের ব্যাপার হলো তখন একাডেমিক লেভেল যদি বলি, তখন ওই মেয়েদের পাশাপাশি 2021-22 কিন্তু আমরা বিএফএফ একাডেমি নামে যেটা শুরু করেছি, যেখানে বেশ কিছু প্লেয়ার তৈরি হয়েছে যারা ফিউচার আমাদের স্টার যদি বলি, তারা ফিউচার স্টার হিসাবে আমরা চিন্তা করি যে এখন। সো ওইখান থেকে বেশ কিছু খেলোয়াড়ও তৈরি হয়েছে, এখন স্টিল আছে আমাদের অনেকগুলো খেলোয়াড়। তো ফেডারেশন আসার পর ধরেন ফেডারেশনের কিন্তু ভাবনা, কিন্তু আমরা কিছুদিন আগে একটা কোর্স করেছি ট্যালেন্ট হান্ট যেটা বলে, হ্যাঁ। সো ট্যালেন্ট হান্টটা কীভাবে করব তার জন্য কিন্তু একটা ফেডারেশন অলরেডি কোচদেরকে একটা ওয়ার্কশপের মাধ্যমে আমরা যশোরে করেছি। সো ওই ওয়ার্কশপও আমি করেছি। সো মেয়েরা এখন যে রিয়েল ফুটবলটা খেলছে, তো আমার বিশ্বাস যে মেয়েরা যেই দুটো ম্যাচ খেলেছে, আপনি যদি দেখুন কোচ কিন্তু বাটলার আসার পর কিন্তু তার চিন্তাধারা পরিকল্পনা কিন্তু এশিয়ান গেমস নিয়ে, তার টার্গেট ছিল মেয়েদেরকে ওই জায়গায় পৌঁছাবো। তো সে কিন্তু টিমটাকে ওইভাবেই তৈরি করছে। একটা কোচকে তার কাজ করার স্বাচ্ছন্দ্য দিতে হবে, তাকে তার সর্বোচ্চ লেভেলে সুযোগ দিতে হবে, সে তার মতো করে কাজ করবে। দিন শেষে আপনি তার থেকে ফিডব্যাকটা নেবেন, আমাদের রেজাল্টটা কী। দেখুন, প্রথম ম্যাচ আমরা মালয়েশিয়ার সাথে খেলেছি, আমরা হাই ডিফেন্ডিং করেছি, এটা নিয়ে অনেকে কথা বলেছে, কিন্তু তার ফিলোসফিতে সে চিন্তা করেছে আমি মালয়েশিয়ার সাথে অ্যাগ্রেসিভ ফুটবলটা খেলতে চাই, হাই ডিফেন্ডিং, দেখি আমার টিম কি। কিন্তু আমরা দিন শেষে যদি চিন্তা করি, ওই ম্যাচটা আমরা যদি 3-4 গোলও জিতি, আমাদের অবাক হওয়ার কথা ছিল না কোনো কিছু। আমরা ভালো ফুটবল খেলেছি, গোল মিস করেছি, গোল করতে পারিনি। কিন্তু ইউরোপিয়ান লেভেলের সাথে একটা টিম আজারবাইজান, যার সাথে ফার্স্ট টাইম বাংলাদেশ খেলেছে, তার সাথে যখন খেলেছি টোটালি সিনারিও চেঞ্জ। তা আমরা টোটাল কি দেখলাম, আমাদের মেয়েরা কিন্তু পারে, চাইলেই সব কিছু পারে, তাদের সেই স্ট্যান্ডার্ড, সেই কোয়ালিটি সব কিছুই আছে, তাদের ফিটনেস লেভেল। সো আমরা যদি পিছিয়ে থাকি একটা জায়গায় হাইটের ব্যাপারে যদি দেখেন, আর সেকেন্ড থিং হলো এক্সপিরিয়েন্স, আর এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের মেয়েরা ডে বাই ডে আর্ন করতেছে। তো আমার মনে হয় যে এশিয়ান গেমসে আমরা ভালো কিছু পাবো, আমার বিশ্বাস আমাদের এই মেয়েদের কাছে। আমরা যদি কম্পেয়ার করি ফুটবল, আমরা এশিয়ার এখন টপ 5-6টা টিমের মধ্যে ওয়ান অফ দেম বাংলাদেশ টিম আমার মনে। কারণ কেন বলি, বাংলাদেশের স্ট্যান্ডার্ড অফ ফুটবল। তো আমি এই জন্যই বলি যে মেয়েদের কাছ থেকে আমি দেখা, বাংলাদেশের মেয়েরা তাদের রাইট ট্র্যাকে আছে, শুধু আমরা সবাই বাইরে থেকে সাপোর্ট দিই। দেখুন, কথা হবে, অনেক কিছু হবে, কিন্তু কোচকে কোচের মতো কাজ করতে দিয়ে আমরা, সে তার ওয়েতে আছে, আমাদের যে দলটা আছে সেই দলটাকে নিয়ে সে এগিয়ে যায়। দেখুন, আমরা দিন শেষে তো রিচ করেছি। আমি আপনার এই প্রশ্নটা একটু ক্ল্যারিফাই করি আমাদের সুমন ভাইয়ের কাছ থেকে। তিনি যেহেতু জার্নালিস্ট, মানে একজন ক্রীড়া সাংবাদিক, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করবে, যেটা বিপ্লব দা দাবি করলেন যে এই মুহূর্তে আমাদের নারী ফুটবল দল এশিয়ার সেরা 5টা দলের একটা। সুমন ভাই, ডু ইউ এগ্রি উইথ বিপ্লব ভট্টাচার্য? না, এটা তো অবশ্যই। এখানে একটা জিনিস বুঝতে হবে, এই টিমটা কিন্তু অনেক দিন ধরে একসাথে আছে, এবং যে কোনো ক্ষেত্রেই এরা কিন্তু একসাথে অনেক দিন ধরে, তাদের বোঝাপড়াটা ভালো, টিমের যে কম্বিনেশন, এবং এই কোচের আন্ডারে অনেক দিন ধরে তারা আছে। একটা জিনিস হলো কি, মানুষ যখন একসাথে থাকে তাদের কিন্তু বোঝাপড়াটা ভালো হয় খেলার যে কোনো সময়। আমি যে মারিয়া মান্দার ওই দিন গোলটা দেখলাম, অসাধারণ একটা গোল, বিউটিফুল, এরকম তার আগে ঋতুপর্ণা করেছিল বিউটিফুল সব গোল। এই ধরনের গোলগুলি আমরা কিন্তু পুরুষ ফুটবলারদের কাছে দেখি, খুব একটা দেখি না। ওই দিন হয়তো হামজা একটা গোল করছে যেটা চোখে পড়ার মতো, কিন্তু এগুলি মাঝে মধ্যে হয়, কিন্তু তারা কিন্তু এটা পারতেছে। আগে কিন্তু আমরা কখনোই কল্পনা করি নাই যে বাংলাদেশের একটা স্ট্রাইকার, বিশেষ করে মহিলাদের টিমের একটা স্ট্রাইকার গোল করতে পারবে। ওরা তো এখন গোল করতে পারতেছে, স্কোর করতে পারছে, এটা কিন্তু একটা বড় বিষয়। এবং আমি দেখছি ওদের খেলাটাও কিন্তু খুব মানে নিয়ন্ত্রিত, ওরা ফুটবল বুঝে খেলতেছে। এবং সবসময় যে জিনিসটা হয়, আমরা যেমন ফয়সাল ভাই বা বিপ্লব ভাইদের আমলে দেখছি যে মিডফিল্ডের একটা কাজ থাকে, মিডফিল্ডে ওই সময় খেলতো মতিউর মুন্না, জয় খেলতো, ওরা কিন্তু মিডফিল্ডটা ধরে খেলতো। ইকবাল ভাই খেলেছে মনে হয়, আরমান ভাই, ইকবাল, ওরা খেলছিল, ওরা কিন্তু মিডফিল্ডটা ধরে খেলতো ন্যাশনাল টিমের। এখনও যে কোনো ফুটবলই যদি খেলে, মিডফিল্ডটা যদি ভালো হয় এবং মিডফিল্ডের সাথে যদি ফরওয়ার্ড লাইন এবং ডিফেন্স লাইনের আদান প্রদানটা ভালো হয়, অবশ্যই ভালো করার কথা। এবং আমি দেখতেছি বাংলাদেশের মহিলা টিমটা খুব ভালো করতেছে, এবং আশা করি তারা যেভাবেই সামনে খেলুক আমাদের হয়তো হতাশ করবে না। ফয়সাল ভাই,
আপনি একমত নিশ্চয়ই। 1 থেকে 5-এর মধ্যে যে বিপ্লব যে জিনিসটা বললো আর কি, বাংলাদেশের ওমেন্স ন্যাশনাল টিম আছে, সে ব্যাপারে আমি একটু ডিবেটে যেতে চাই, একটু দ্বিমত করতে চান? হ্যাঁ, ডিবেটে যেতে চাই। সেটা হলো কি, আমি তো বসুন্ধরা টিমের নারী ফুটবল টিম 2 বছর হ্যান্ডেল করছি আর কি। তো অলমোস্ট সব প্লেয়ারকেও পাইছি আর কি, সাবিনা থেকে আরম্ভ করে সব প্লেয়ার থেকে বর্তমান যারা আছে। আফিদা খন্দকার তখন সাইডলাইনে ছিল আর কি। তো এখন আমি দেখতেছি যে 104 নম্বরে আমরা আছে নারী ফুটবল টিমে, আর 74 নম্বর আজারবাইজানের সাথে খেলছে। 74 নম্বর টিম আপনার ইউরোপিয়ান টিম, ওরা ফিজিক্যালি জাস্ট হাইটে একটু বড়, কিন্তু ওদের যে স্পিড, হ্যাঁ, ওদের যে ইন্টেন্সিটি, ওদের যে স্কিল, আমি যখন এশিয়ান র্যাঙ্কে যারা 1 থেকে 10-এর মধ্যে যেসব টিম আছে, যেমন চীন, জাপান, তারপর কোরিয়া, ওদের থেকে অনেক পিছিয়ে আছে আজারবাইজান। তাই এখন আমি দেখেছি ওদের সাথে জাস্ট একটু ফাইট দিছে, তাই এতে বিরাট একটা অস্ট্রেলিয়াও আছে, অস্ট্রেলিয়া, চীন, জাপান, কোরিয়া, 2 কোরিয়াই ভালো আবার। ওদের সাথে যে একটু ফাইট দিছে, এতে তো বিরাট একটা চিন্তা ভাবনা করার কোনো অবকাশ নাই। তবে চীন আমরা কোয়ালিফাই করেছি কিন্তু 6 গোল খেয়ে কোরিয়ার সাথে, কিন্তু হ্যাঁ, কোরিয়ার সাথে। কাজে আমাকে সে দিয়ে ওই বাস্তবে থাকতে হবে। হ্যাঁ, তো এখন আমরা 104, দেখা গেলো সামনের র্যাঙ্কিংয়ে আমরা একটু বাড়তেছি। যেই পর্যন্ত আমরা 20-এর মধ্যে আসবো না, সেই পর্যন্ত আমাদেরকে ওইভাবে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদেরকে আরও স্টেমিনা, স্ট্রেংথ, স্পিড, ইন্টেন্সিটি গ্রো করতে হবে, যাতে ওই লেভেলে গিয়ে যেন আমরা ফাইট করতে পারি। কিন্তু এটার জন্য আপনার কম্পিটিশন দরকার। এখন আমি দেখতেছি যে নারী ফুটবল টিম, আমি কিন্তু নেগেটিভ সাইড বলতেছি না, যারা খেলতেছে তারাই কিন্তু পরবর্তীতে খেলতেছে, এবং একাদিন এই টিমটা যাচ্ছে, ওদের কম্বিনেশনটা ভালো হচ্ছে, বাট পাইপলাইনের প্লেয়ার কিন্তু সেরকমভাবে আসতেছে না আর কি। মানে পাইপলাইনটা আবার খালি হয়ে গেছে। এখন আমি থামাবো একটু জায়গায়। পাইপলাইন যদি বলেন, আমাদের এই মেয়েদের অ্যাভারেজ এজটা কত এখনের টিমটা দেখুন, অ্যাভারেজ এজ আপনার 20-21। আপনি যদি দেখেন, আমরা যদি এদেরকে নিয়ে আরও 4-5 বছর চিন্তা করি, এই লেভেলে খেলতে খেলতে তাদের অবস্থান কই যাবে। ব্যাকে কিন্তু আমাদের পাইপলাইনে না হলেও আরও 30 থেকে 35টা প্লেয়ার আছে। ফেডারেশনে কিন্তু 70টার মতো প্লেয়ার থাকে, মিনিমাম 70 প্লেয়ার। সো এখানে ক্যাটাগরি ভাগে আছে আমাদের। সো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এই মেয়েরা যে লেভেল, আমি এই জন্য বলেছি 5-6-এর মধ্যে কোয়ালিটি যদি চিন্তা করেন, আমরা ইরানের সাথে ম্যাচ খেলেছিলাম 2021-এ, আমার মনে আছে 21-এর মাঝামাঝি সময়ে ইরান ন্যাশনাল টিমের সাথে ম্যাচ খেলেছি। তাদের গোলকিপারকে যদি দেখেন আপনি আনবিলিভেবল ব্যাপার, একটা পুরুষের চাইতেও কম না তার ফিজিক্যালি যদি দেখেন। ওই ইরানের সাথে আমরা প্রথম যখন ম্যাচ খেলেছি 5 গোলে হেরেছি, উজবেকিস্তানে ম্যাচটা ছিল। হ্যাঁ, কিন্তু এরপরে যখন আমরা আবার ওই টুর্নামেন্ট শেষ করে এসে আমরা হংকংয়ের সাথে হংকংয়ের মাঠে খেলেছি, ওদেরকে আমরা 5 গোলে হারাইছি। ডিউ টু আমাদের ওই যে ইরানের সাথে আমরা 5 গোলে হেরেছি, তাও হেরেছি কি আমাদের যারা হাইটের জন্য আমরা মাইর খেয়েছি। যতগুলো গোল হয়েছে আপনার হাইটে, হেডে গোল করেছে এরিয়ালে। হ্যাঁ, কারণ আমরা জানি যে আমাদের গোলকিপিং জায়গাটা, আমাদের রূপনার হাইটটা যদি আজারবাইজানের গোলকিপারের মতো হতো, ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার হতো রূপনার এভরিথিং আছে, শুধু হাইটের জন্য আমরা গোল খেয়েছি। সো আমরা কম্পেয়ার করতে হবে কিছু কিছু জায়গায়। আমাদের প্লেয়ারের স্ট্যান্ডার্ড যদি দেখেন, আমাদের মেয়েদের, আমি বিলিভ করি আমাদের মেয়েরা যদি ওই হাইটটা যদি তাদের সমান হয়, আমরা এশিয়ার যে কোনো দলরে হারানোর মতো ক্ষমতা। বিপ্লব ভাই, এই কথাটা আপনি চমৎকার বলেছেন যে আপনি বিলিভ করেন, আমরাও বিলিভ করি। আমরা বিশ্বাস করতে চাই যে আমাদের হাইটটা যদি আজারবাইজান কিংবা ইরানের প্লেয়ারদের মতন হয়, একই সাথে তর্কটা এইভাবেও করতে পারি যে কোরিয়ান প্লেয়াররা অত লম্বা না, চাইনিজরা অত লম্বা না, বাট দে হ্যাভ আ প্লেন্টি অফ স্পিড, এবং ওই যেটা ফয়সাল ভাই বলছে ইন্টেন্সিটি, মাঠে সেই ইন্টেন্সিটিটা থাকা এটা খুবই জরুরি। দেখুন, আমি কোরিয়া, আপনি তো হাইট বাড়াইতে পারবেন না, আমি বলি না, আমি কোরিয়া, জাপান, চায়না এদেরকে বাদ দিলাম। এর বাইরে যদি আমি ইরানের সাথে খেলি, ভিয়েতনাম, থাইল্যান্ড, তারাও কিন্তু খুবই ভালো দল, কিন্তু ওদের সাথে যদি আমরা খেলি, আমাদের টিম 5-6। আমি কেন বলছি? ডিউ টু আমাদের কোয়ালিটি। আমরা মাইটটা খাচ্ছি কোথায়? আমরা বেশিরভাগ গোল কনসিড করতেছি আমরা সেট পিসগুলোতে। দেখুন ছেলেদের ন্যাশনাল টিমও তাই খায় প্রত্যেকটা জায়গায়। তো আমাদের এই জায়গাগুলো যখন আপনার আমাদের মেয়েদের তো বয়স অনেক কম, সত্যি কথা, যেটা ফোকাস বাড়বে দিনের পর দিন, এক্সপিরিয়েন্স হবে, ভালো ভালো দলের সাথে খেলবে, দেন এই মিস্টেক। যেমন থাইল্যান্ডে গিয়ে আমরা 5 গোল খেয়েছি, এই থাইল্যান্ডের সাথে আবার আপনার 2 দিন পর ম্যাচ খেলেন, তারা 5 গোল দিতে পারবে না। ডিউ টু আমি তাদের সম্বন্ধে ধারণা নিচ্ছি। আমি যদি যত বেশি ম্যাচ খেলবো বড় বড় দলের সাথে, যেমন আজারবাইজানের সাথে খেলছি,
আমি যদি কোরিয়ার সাথে 2টা ম্যাচ খেলি পরপর, আমরা কিন্তু সেম লেভেলে হারবো না, আমরা বেটার কিছু করতে পারবো। তো আমরা খেলতে হবে ওদের সাথে, আমরা খেলি কম ওই লেভেলের টিমের সাথে, তো যত বেশি খেলবো আমাদের মেয়েরাও কিন্তু। তাহলে বিপ্লবের ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে যে আমাদের মেয়েরা এটা সত্যিকার অর্থে ট্রেমেন্ডাস ফুটবল খেলছে। আমরা সাউথ এশিয়ার সেরা, আমরা এশিয়ান কাপে কোয়ালিফাই করেছি, তার মানে এটা বোঝাটাই যাচ্ছে দলটা খুবই রাইট ট্র্যাকে আছে। এবং যেই ছোট ছোট জিনিসের দরকার সেটা হচ্ছে যে বড় বড় দলের সাথে খেলা, এক্সপেরিয়েন্স গ্যাদার করা। ডেফিনেটলি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব এটা, যে বড় বড় দলের সাথে অলরেডি ট্রাই করছে ফেডারেশন, কিন্তু ট্রাই করছে আজারবাইজান এবং মালয়েশিয়ার সাথে খেলিয়েছে। সো এরকম হোক, মানে বাংলাদেশ ফুটবলের যে উত্থানের গল্পটা আরো বড় হতে থাকুক। আগামী মার্চে খেলা, আমি এখানে থামাবো, আগামী মার্চে আমাদের মেয়েরা খেলবে। এর আগেও কিন্তু আমরা বেশ কিছু দলের সাথে আমার বিশ্বাস যে খেলবে। বিপ্লব ভাই আমাকে আর থামায়েন না, আমার হাতে সময় নেই এখন, আপনাদেরকে আমি থামাই। থ্যাংক ইউ ভেরি মাচ সুমন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ বিপ্লব দা, এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফয়সাল ভাই। একটা প্রাণবন্ত আলোচনা ছিল বাংলাদেশ ফুটবল নিয়ে। এরকম লেজেন্ডারি মানুষদের পাশে আমরা ডেফিনেটলি বাংলাদেশ ফুটবল নিয়ে আরও বেশি আলোচনা করব। তিনজনকেই আরও একবার ধন্যবাদ। শেষ করছি এনিগমা স্পোর্টস ডেফিনেটলি ব্র্যান্ড নিউ আর একটা এপিসোডে আরও সাফল্যের গল্পই বলতে চাই। সত্যিকার অর্থে কি নেগেটিভ কথা কত ভালো লাগে। এই যে বাংলাদেশ ফুটবলের নবজাগরণের সূচনাটা হয়েছে, এই ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনার সাথে সাথে সমালোচনা, এবং সেটা গঠনমূলক চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। বাংলাদেশ নারী ফুটবলের যে অগ্রগতি বা অগ্রযাত্রাটা শুরু হয়েছে, সেই যাত্রাটা এখন এশিয়ান লেভেলে, কয়েক বছর পরে সেটা বিশ্ব লেভেলে পৌঁছে যাক, আমরা সেই প্রত্যাশা করে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।